তুমি আসছো না? আর মাসিমা মেসোমশাই? ঠিক আছে। এই শোনো, মোটেও আমি তোমার জন্য ফোন করিনি। তোমাকে দেখার জন্য এক্সাইটেডও হচ্ছি না। মা ফোন করতে বলেছে, তার জন্য করেছি। ঠিক আছে, রাখছি আমি। কি রে, কথা হলো তাপসের সঙ্গে? হ্যাঁ মা, মাসিমা মেসোমশাই বেরিয়ে গেছে, তাপস আসবে না। ও আচ্ছা। মা, কি হয়েছে তোমার? এত টেনশন করছো কেন? আরে তাপসের মা বাবা আমাকে ভালো করেই চেনে। আর তাছাড়া তুমিও তো তাপসকে অনেক আগে থেকেই চেনো। এটা তোমাদের গার্জিয়ান লেভেলে একটা কথাবার্তা বলা শুধু, আর তো কিছু নয়। ও তুই বুঝবি না, বুঝতে পারছি। মা হলে তখন বুঝবি। এত বছর ধরে একা হাতে সব সামলে তোকে বড় করেছি। এখন এই একটাই আমার বড় দায়িত্ব রয়েছে। মঙ্গল মতে তোর বিয়েটা হয়ে গেলে উফ, আমি শান্তির নিঃশ্বাস হ্যাঁ ফেলবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদায় করো, তারপর তো একলা হাত পা ছড়িয়ে বসবে এখানে। এটাই তো তুমি চাও, তাই না? দুষ্টু কোথাকার। তাই তো, তোমায় নিয়েই তো আমার যত ঝামেলা। আর সেই জন্যই তো এতগুলো বছর ধরে কষ্ট করছি আর কি। এই শোনো মা, আমি না তোমার ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আচ্ছা বেশ, ঠিক আছে। এই শোনো না মা, হ্যাঁ। এই শাড়িটা বদলে নাও। ওরা তো এক্ষুনি চলে আসবে, তুমি এটা পরেই ওদের সামনে না হলে বসে পড়বে। তুমি এটা বদলে নাও, আর আমি তোমার ছেড়ে কোথাও যাব না। শর্মিকে আমার প্রথম থেকেই খুব পছন্দ। তাপুর সঙ্গে যেদিন প্রথম আমাদের বাড়িতে গেল, দেখুন, কথা বলার তো তেমন বিশেষ কিছু নেই। শর্মিকে আমাদের খুবই পছন্দ। তাছাড়া ওদের দুজনের সম্পর্ক দীর্ঘদিনের। এখন ছেলে মেয়েদের ইচ্ছেই আমাদের ইচ্ছে। সে তো ঠিক কথাই, কিন্তু দেখুন বিয়ের ব্যাপারটা যখনই চলে আসে তখন তো আর শুধু পাত্রপাত্রীর কথায় চলে না, কিছু ফর্মালিটি, কিছু কথাবার্তা থাকবেই। তা ঠিক। দেখুন দিদি, একটা কথা বলি, আমাদের কিন্তু কোনো দেনা পাওনা টাওনার ব্যাপার নেই। না, আমরা শুধু আপনার মেয়েটাকেই চাই, আর কিচ্ছু না। কিচ্ছু নয় মানে কিচ্ছু নয়। আর তাপসও কিন্তু এর ঘোর বিরোধী। এখন শুধু কাছাকাছির মধ্যে একটা ভালো দিন দেখে ওদের চার হাত এক করে দেওয়া, ব্যাস। সত্যি আপনাদের সাথে কথা বলে যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। এরকম একটা ব্রড মাইন্ডেড পরিবারে গিয়ে আমার মেয়েও যে খুব ভালো থাকবে তাতে আমার একটুও সন্দেহ নেই। আর আপনারা তো জানেনই সব, ছোটবেলা থেকে ও প্রায় একা একাই মানুষ হয়েছে। আমি ওই বাইরে চাকরি, ঘরের কাজ সব সামলে কতটুকুই বা ওকে সময় দিতে পেরেছি। তাই মেয়েটা আমার একটু স্বাধীন চেতাই হয়েছে, নিজের মতো করেই কাজকর্ম, কথাবার্তা বলতে ভালোবাসে। আর আমিও যতটুকু পারি ওর সঙ্গে থাকার চেষ্টা করি, এই আর কি। আচ্ছা, যদি কিছু মনে না করেন, না বলুন না। বলছি শর্মির বাবা হ্যাঁ। কিভাবে মারা গেলেন? কোনো অ্যাক্সিডেন্ট? না না না, উনি মারা যাননি তো। আমাদের তো ডিভোর্স হয়ে গেছে 18 বছর আগে। মানে আপনাদের কে বললো যে মারা গেছে? না জান, আমরা তো সেরকম কিছু জানি না। সে কি, আমার তো মনে হয় তাপস এই বিষয়টা জানে। আর তাছাড়া আমাদের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিংয়ে না মেলায় আমরা সেপারেট হয়ে গেছি। এতে আমার মেয়েটার তো কোনো অপরাধ নেই না। আর আপনাদের মতো এরকম একটা আধুনিক মনের পরিবারে আমার তো মনে হয় না এই ডিভোর্স ব্যাপারটাকে অচ্ছুত মানার মতো কিছু হবে, তাই না? না না, সেরকম মানে ডিভোর্স ব্যাপারটা তো জানলাম না। ঠিক তাই। আচ্ছা, আমি বলি কি, 100 কথা না হলে নাকি বিয়ে হয় না। তো আজ বরং আমরা বাড়ি যাই, সে হ্যাঁ। একটু আলাপ আলোচনা করি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। মানে আমারও বাড়িতে গিয়ে আত্মীয় পরিজন সকলের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে হবে। তারপরেই না হয় ডেট টেট এগুলো ঠিক করা যাবে, কি বলো? ঠিক। আচ্ছা। আজ তাহলে আমরা উঠি। ও ও মা, সে কি, এই তো এলেন, এক্ষুনি চলে যাবে? তাতে কি হয়েছে, আসা যাওয়া লেগেই থাকবে। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, নমস্কার। কি রে, তুই তাপসকে বলিসনি আমাদের ডিভোর্সের ব্যাপারটা? কেন বলবো না, সবটাই তো বলেছি। সবটাও জানে। দুটো মানুষের মধ্যে বোঝাপড়া না হলে ওরা তো আলাদা থাকতেই পারে।
এতে তো অন্যায়ের কিছু না। কিন্তু আমি বুঝতে পারছি না তাপস কেন তার মা বাবার কাছে বিষয়টা গোপন করলো। না না না, আমি কিছুই শুনতে চাই না। এরকম একটা পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্ক করার আগে তোমার 10 বার ভাবা উচিত ছিল। কি অদ্ভুত কথা বলছো বাবা। আরে শর্মির সাথে রিলেশনশিপের প্রথম দিকে ওর বাবা মা সম্পর্কে তো আমি কিছুই জানতাম না, আর সেটা সম্ভবও না। তারপর আমরা যখন সিরিয়াস হই, ওই বিয়ে নিয়ে ভাবতে শুরু করি, তখন আমি সব কথা ওকে খুলে বলেছি, আর শর্মিও আমাকে সব কিছু শেয়ার করেছে। কিন্তু ডিভোর্সের ব্যাপারটা? মা, ওর মা বাবার ডিভোর্সের ব্যাপারটা যে আমাদের বিয়ের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে, বিশ্বাস করে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার ভাবা উচিত ছিল। ছোটবেলা থেকে তো তোমাদের আধুনিক মনস্ক বলে জেনে এসেছি, ইনফ্যাক্ট সেটা নিয়ে গর্ব ছিল আমার। কিন্তু হঠাৎ তোমরা... বাবা, বোঝার চেষ্টা কর, এটা শুধু তোর বাবার আর আমার মেনে নেওয়ার ব্যাপার নয়। আমাদের এত আত্মীয় স্বজন, তোর বড় জেঠু জেঠিমা, পুরনো ধ্যান ধারণার মানুষ, তারা এটা কিছুতেই মেনে নেবেন না। মা, পুরোনো দিনের ধ্যান ধারণা নিয়ে আজকের দিনে বসে থাকলে তো আর চলবে না, তাই না? আর এই ডিভোর্সের ব্যাপারটাকে তোমরা এত ঘৃণ্য কেন মনে করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাদের হাবভাব দেখে মনে হচ্ছে মাসিমা কোনো দাগি আসামি। আরে না না, তা না তা না। আরে উনি সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, ঘরে বাইরে একা হাতে কাজ করে মেয়েটাকে ভালো করে মানুষ করে তুলেছেন। তাকে তো আরো বেশি রেসপেক্ট করা দরকার। শোনো, তুমি যতই যুক্তি তর্ক দেবার চেষ্টা করো, লাভ হবে না। মানে আমি কোনো অবস্থাতেই পরিবারের ট্র্যাডিশন ভেঙে অভিভাবকদের মতামতকে অস্বীকার করে একটি ডিভোর্সি পরিবারের মেয়েকে বউ করে আনতে পারবো না। মা, তুমি তো অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। হ্যাঁ দেখো মা, আমরা দুজনেই কিন্তু অ্যাডাল্ট। চাইলে আজকেই তোমাদের মতের বিরুদ্ধে গিয়ে ওই রেজিস্টার ম্যারেজটা করে ফেলতে পারি। হ্যাঁ, তাছাড়া আমরা দুজনেই চাকরি করি, ফলে একটা বাড়ি ভাড়া করে স্বাধীনভাবে থাকতেই পারি। কিন্তু বিশ্বাস করো মা, আমরা সেটা চাই না। দেখ, পরিবার, গুরুজন, এদের কি আর অস্বীকার করা যায়? পরিবার, গুরুজন, এদের তো আমরাও রেসপেক্ট করি, তাই তো সবাইকে নিয়ে থাকতে চাইছি। দেখো মা, আমরা যেমন তোমাদের কথাটা একটু ভাবছি, তোমাদেরও কিন্তু আমাদের নিয়ে একটু ভাবা উচিত। আর একটা পুরনো বস্তা পচা অবান্তর মতবাদের জন্য মানে তোমরা কি চাও বলো, কি চাও? একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক? আর তাই যদি হয়, তোমার ছেলের জীবনটাও যে খুব বেশি একটা ভালো থাকবে তাও কিন্তু নয়। আর আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, এরপর তোমরা আর আমাকে ওই বিয়ের কথাটা বলো না। পাগলামো করিস না। আমি মানছি তোর কথার সব কথার যুক্তি আছে, কিন্তু আমাদের একটু ভাবতে দে, একটু সময় দে, কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বের হবে। কেন মিথ্যে স্তোক বাক্য দিচ্ছ ছেলেকে? এর কোনো সমাধান নেই। আরে বাবা, ডিভোর্সটাকে তো আর এখন ফেরানো যাবে না। এ কিছু করার নেই, কোনো সমাধান নেই। তোমার ছেলে এখন আমার মুখে মুখে তর্ক করবে, অনেক বড় বড় কথা বলবে, কিন্তু আমি তো দাদা বৌদির মুখের উপরে কথা বলতে পারবো না, ওদের বোঝাতেও পারবো না। এটাই আমার শেষ কথা। বাবা শোন, শোন, শুনে যা। আরে বাবা, কিছু তো বলো। সেই দিকে মুখটা হাড়ি করে বসে আছো। আচ্ছা, এটা আমার দোষটা কোথায়? মানে সব দোষ তো তোমারই। আমার মা বাবার যে ডিভোর্স হয়ে গেছে, আমি যে বাবাকে মিস করি, অন্য বাচ্চাদের তাদের বাবার সঙ্গে খেলতে দেখলে আমার যে জেলাস হতো, সেটা বলিনি তোমাকে? বারবার বলেছি। তবে কেন কেন তুমি মাসিমা মেসোমশাই থেকে গোপন করেছো বিষয়টা? কেন তাদের মিথ্যে কথা বলেছো? কাল মাসিমা মেসোমশাই ওভাবে উঠে যাওয়ার পর রাত্রিরে এক ফোঁটাও ঘুমোতে পারিনি। মাও যে পারেনি সেটা বেশ টের পাচ্ছিলাম। এত রাগ হচ্ছিল না তোমার উপর? স্বামী প্লিজ, আমাকে একটু বিশ্বাস করো। আমি মা বাবাকে মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, এটা বলতে পারো, মানে আমি ডিভোর্সের ব্যাপারটা মেনশন করিনি।
তাই হয়তো তারা ধরে নিয়েছে মেসমশাই জীবিত নেই। তুমি বিশ্বাস করো, আমার কোনো ইন্টেনশনই ছিল না এরকম। আর এই ব্যাপারটা আমার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। তাই তারা ব্যাপারটা শোনার পর যেভাবে রিয়েক্ট করেছে, কিংবা বা ওই এই ডিভোর্সের ব্যাপার আমাদের বিয়ের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে, সেটা আমি ভাবতেও পারিনি। আমি সত্যিই দুঃখিত। আমি জানি মাসিমা খুব আঘাত পেয়েছে, আর এটাই তো স্বাভাবিক। বিশ্বাস করো, কালকে তোমাদের বাড়ি থেকে বাবা ফেরার পর ওদের আমি বারবার বলেছি, কিন্তু তাদের সেই এক কথা, পরিবার, গুরুজন, সমাজ, ঘোড়ার ডিম। আরে ডিভোর্সটা কি সমাজ বহির্ভূত কোনো বিষয় নাকি? সুস্থভাবে মানুষের বেঁচে থাকার জন্য তো মাঝে মাঝে এটা প্রয়োজন হয়, তাই না? বেশ বেশ, মানলাম তোমার কোনো দোষ নেই। তাহলে এখন কি করব? দুজনে 2 কাপ চা খেয়ে খেয়ে আজ দুজনার দুটি পথ করবো, গাইতে গাইতে বাড়ি ফিরে যাব, তাই তো? তুমি মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা না হলে কিছুই ভাবা যাবে না। একটু চা রাখা। আচ্ছা শর্মি, আমরা ব্যাপারটাকে যদি একটু উল্টো দিক থেকে ভাবি। উল্টো দিক মানে? উল্টো দিক মানে তুমি তোমার কথাটা ভাবছো, আমি আমার কথা ভাবছি। আচ্ছা, তুমি কি কখনো জানতে চেয়েছো ডিভোর্সটা কেন হয়েছে? মানে মাসিমা একা হাতে ছোটবেলা থেকে স্ট্রাগল করে তোমাকে বড় করে তুলেছে, ওনারও তো একা লাগেনি। আর তোমার বিয়ে হয়ে গেলে তো উনি আরো একা হয়ে যাবে তখন। আচ্ছা ধরো এই ডিভোর্সটাই যদি না হতো। আচ্ছা, তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো। আচ্ছা শোনো, দেখো আমি বাড়িতেও বলেছি আমরা দুজনেই অ্যাডাল্ট, চাকরিও করি, চাইলেই রেজিস্ট্রি ম্যারেজ করে আমরা আলাদা থাকতে পারি, কিন্তু আমরা সবার সাথে থাকতে চাই, আলাদা না। আর বাবার কথা হলো, জেঠু পুরনো ঘুম দাঁড়ানো মানুষ, উনি এই ডিভোর্সের ব্যাপারটা মেনে নেবেন না। এই তো গেল আমার কথা। ওদিকে তোমার মা আত্মসম্মান নিয়ে একা থাকছে, ওনারও তো একা লাগে, পরিশ্রম তো লাগে, মাঝে মাঝে সব কিছু ভাগ করে নেওয়ার জন্য একজন লোক দরকার। আচ্ছা দেখো, আমরা যদি কোনো রকমে তোমার মা বাবাকে আবার এক করে দিতে পারি, তাহলে তো দুদিকের প্রবলেমটাই সলভ হয়ে যেতে পারে। কি বলো, পারেন? হয়তো পারে, কিন্তু 18 বছর সময় খুব একটা কম সময় নয়। কিন্তু এতটা দূরত্ব এই সময়ের মধ্যে কি করে মেটানো সম্ভব বলো? আহা, আরে ট্রাই না করে তুমি এটা ভাবছো কেন? আগে তো ট্রাই করো, তারপর দেখো হয়তো সবকিছু ঠিক হয়ে যেতে পারে। তুমি একটা কাজ করো, আজই মাসিমার সাথে একটু কথা বলে নাও, দেখো কি। মা, হুম। বাবা কি খুব খারাপ মানুষ ছিলেন? না তো। ছোটবেলার কথা খুব একটা মনে পড়ছে না। আচ্ছা মা, হুম। বাবা কি খুব ড্রিঙ্কস করতেন বা তোমাকে মারধর? কি সব উল্টোপাল্টা বকছিস? মারধর কেন করতে যাবে? আর তাছাড়া ওর কোনো অ্যাডিকশনও ছিল না। এই পার্টিতে একটু একটু ড্রিঙ্কস সে তো সবাই নেয়। এই দেখো, বাবার সম্পর্কে এখনো তুমি কোনো খারাপ কথা শুনতে পারো না। মা, তাহলে কেন এই দূরত্ব? কেন তোমরা আলাদা? এতদিন বাদে আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না শর্মি। আমাকে আর এসব নিয়ে কথা বলতে বলবি না। না মা, আজকে তোমাকে বলতেই হবে, কেন তোমরা আলাদা হয়ে গেলে বলো। একটা কারণে তো কিছু হয় না শর্মি, অনেক কারণ থাকে। তোর বাবাকে যখন বিয়ে করি তখন সবে আর্ট কলেজ থেকে পাশ করে ছোটখাটো একটা কাজ করছে। প্রচন্ড আত্মবিশ্বাসী ছিল। ভালোবেসে একসাথে পথ চলতে শুরু করলাম। দেখ, আমি ভীষণ রকম বাস্তববাদী আর অত্যন্ত সাদাসিধে, ফলে কিছুতেই সংসার করতে গিয়ে দুজনে খাপ খাওয়াতে পারছিলাম না। রোজগারও ছিল নামমাত্র, সেটাও মানিয়ে নিয়েছিলাম। কিন্তু দেখ, তারপর যখন ধীরে ধীরে নাম হতে শুরু করলো সব ঠিক আছে, কিন্তু উদাসীনতারও তো একটা লিমিট থাকে।
আমাদের দিকে ফিরে তাকাবার বা আমাদের যত্ন করার কোনো সময় তার হতো না। আর তার মধ্যে কয়েকদিন বাদে বাদে ছবি আঁকার জন্য কয়েকদিনের জন্য ঘর ছাড়া। কোথায় গেল, কবে ফিরবে, কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, এভাবে কখনো হয়? আমি একতরফা অ্যাডজাস্ট করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। মা, তুমি কখনো বাবাকে বোঝানোর চেষ্টা করোনি? শুধু বোঝানো, রাগ করে, অভিমান করে, এমনকি ডিভোর্সের কথাও বলেছি। কিন্তু ওই সবই বর্ষে ঘি ঢালা। দুদিন ঠিক থাকে তো আবার যেকে সেই। আর তারপর ঘটলো সেই ঘটনা। শিবার, তোর বাবার দিল্লিতে একটা ওয়ার্কশপ কাম এক্সিবিশন ছিল, তারপরে বিদেশ যাওয়ার সুযোগ, টাফ কম্পিটিশন। তো আর সেই রাতেই তোর উঠলো ধুম জ্বর। না পাচ্ছি ডাক্তার, না পাচ্ছি হাসপাতালে নিতে, এদিকে তুমুল বৃষ্টি। আর তুই বল, এই সময় একজন বাবা হিসেবে তার কি করা উচিত ছিল? মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা, নাকি নিজের কেরিয়ার সাজাতে দিল্লির ফ্লাইট ধরা? তোর বাবা কিন্তু অনায়াসে ওই দ্বিতীয়টাকে বেছে নিল। আমাকে বলল, প্লিজ একটু মানিয়ে নাও, এই এক্সিবিশনটা আমি মিস করতে পারবো না। আমার তখন বোধ শূন্য অবস্থা। কোন মতে পাড়ার একজন রিক্সা চালককে ধরে তোকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর থ্যাংক গড কোনো রকমে সে যাত্রায় তোকে বাঁচাতে পারি। কিন্তু জানিস, সেই রিক্সা চালকটি কিন্তু সারা দিন সেদিন আমার জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করেছে। আমার কখন কি লাগে না লাগে সেজন্য ছোটাছুটি করেছে, নিজের রোজগার বন্ধ করে। একে বলে মনুষ্যত্ব। তারপর দুদিন বাদে যখন হাসপাতাল থেকে ফিরলাম, আমি সিদ্ধান্ত নিতে আর দেরি করিনি। না, এইরকম স্বার্থপর মানুষের সাথে আর থাকা নয়। অনেক চেষ্টা করে এই চাকরিটা জোগাড় করলাম, আর তারপরে ডিভোর্স। আমি উদ্যোগ নিয়েছিলাম। তোর বাবা অবশ্য এরপরে আমার সাথে অনেক যোগাযোগ করে। সেই এক্সিবিশনের পরে বিদেশে যাওয়ার সিলেকশনটাও কিন্তু হয়নি, যে কোনো কারণেই হোক, খুব ভেঙেও পড়েছিল। আমি আর কিছু জানার চেষ্টা করিনি। আমার সাথে বারবার যোগাযোগ করে, ক্ষমা চায়, বোঝানোর চেষ্টা করে, কিন্তু না, আমি আর ফিরে যেতে চাইনি। দেখ, একটা সম্পর্ক যদি একবার ভেঙে যায়, তাকে কি আবার আগের মতো জায়গা ফেরানো সম্ভব বল? আচ্ছা মা, একজন মানুষ যদি তার সমস্ত ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাকে কি ক্ষমা করে দেওয়া উচিত নয়? আর এই যে তুমি সম্পর্কের তিক্ততার কথা বলছো, এতটাই যদি তেতো হয়ে যায় তোমার মন, তাহলে কেন কেন তুমি বাবার সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পারো না? 18 বছর পরও যখন বাবার কোনো খবর পত্রিকায় বেরোয়, তুমি দৌড়ে গিয়ে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আমি কিন্তু সেটা লক্ষ্য করেছি মা, অনেকবার। আচ্ছা মা, বাবার এই অবস্থার জন্য কি তুমি দায়ী নও? একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো। সবই তো বুঝতে পারলাম। মানে মাসিমা এখনো মেসোমশাইকে ভুলে যায়নি। দ্যাট মিন্স কোথাও না কোথাও একটা সফট কর্নার রয়ে গেছে। আচ্ছা, তোর বাবা কি এখনো সিঙ্গেল নাকি? না না, বাবার বিয়ে করেননি, একাই থাকেন। কি করে জানলি? মানে খোঁজ নিয়েছো? হ্যাঁ, আমার বাবা এই সময়ের একজন নামি দামি চিত্রশিল্পী। মাঝে মধ্যেই বাবার অনেক সাক্ষাৎ বেরোয় পত্রিকাতে, আমি সেখানেই পড়েছি। বাবা একাই থাকেন এখন। আর্টিস্ট না? জানো সুমি, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে বড় হয়ে একজন খুব বড় আর্টিস্ট হোক। তাই? আচ্ছা। কিন্তু দেখো, এখন সারাদিন ওই কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, এই আমার জীবন। হ্যাঁ, আচ্ছা যাকে। আচ্ছা, তোমার কি কিছু মনে নেই? মানে বাবার কথা কিছু মনে নেই? খুব আচ্ছা, বছর 10 আগে একবার বাবা এসেছিলেন বাড়িতে। মায়ের সঙ্গে কি যেন সব কথা বলছিলেন। তখন তো অনেক ছোট ছিলাম, খুব একটা বুঝিনি কি বলছিলেন। হয়তোবা ফিরে আসতে চেয়েছিলেন, হয়তোবা ক্ষমা চাইছিলেন মায়ের কাছে। কিন্তু একটা জিনিস জানো তো, মা না ওই দিন ভীষণ রাগ করে খুব রুড ভাবে বাবার সঙ্গে কথা বলছিলেন। বাবাকে কেমন যেন অসহায় লাগছিল। আস্তে আস্তে চলে গেলেন, আর কখনো ফিরে আসেননি। বুঝলে,
মায়ের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু যা বুঝলাম মায়ের এই অভিমান করার পেছনে অনেক কারণ রয়েছে। আমারও কিন্তু বাবার প্রতি প্রচন্ড অভিমান ছিল, প্রচন্ড রাগ হতো বাবার উপর। কিন্তু আজ যখন সবটা নতুন করে ভাবছি, নতুন করে মেলাচ্ছি সবকিছু, তখন কেন জানি না বাবার জন্য কষ্ট হয় রাগের থেকে অনেক বেশি। হয়তোবা বলতে পারো বাবাকে আমি ক্ষমা করে দিয়েছি। দ্যাটস গ্রেট। স্বর্ণিম, হুম, আমরা কি একদিন গিয়ে মানে তোমার বাবার সাথে দেখা করতে পারি না? যাবো? কেন যাবে না? নিশ্চয়ই যাবে। সত্যি বলছো? হুম। যাবো, হ্যাঁ। কিন্তু এতদিন পর যাওয়াটা ঠিক হবে? আরে কেন ঠিক হবে না? জানো না সেই প্রভাবটা, চোখ মেললেই সকাল। চলো চলো চলো, তুমি আর দ্বিধা করো না প্লিজ। ঠিক আছে, তাহলে কালকে তো অফিস বন্ধ আছে, হুম, কাল 10টায় চলো, ঠিক আছে তো? একদম পারফেক্ট। কি ব্যাপার বলো তো, কেউই তো কিছু বলতে পারছে না। মানে আমরা ঠিক রাস্তায় আছি তো? আরে আর্ট গ্যালারিটা এই রাস্তাতেই ছিল, আমার ঠিক মনে আছে। কিন্তু ধুত, কি বলি বলো তো? চলো আর একটু খুঁজে নেই। ওই দেখো একজন আসছে, ওনাকে একটু জিজ্ঞেস করে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি জিজ্ঞেস করে আসছি। আচ্ছা দাদা, এই রমেন মিত্রের আর্ট গ্যালারিটা কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে। সামনে গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই চলো চলো চলো, এবার হ্যাঁ মনে হচ্ছে ঠিক রাস্তা পেয়ে গেছি। তবে ব্যাপার হচ্ছে কি, মানে একটু হাঁটতে হবে, কিন্তু পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আমার না টেনশনে বুক ধড়ফড় করছে জানো। সর্বনাশ, দেখো ওই বুক ধরফর করে মাঝ রাস্তায় পড়ে যেও না, তাহলে ওই আর্ট গ্যালারির বদলে হাসপাতালে যেতে হবে। ধাত। যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতন আছি না আছে, মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ প্রাতে, তবু
আর কত আর কত বলতো মা? দীর্ঘ 18 বছর ধরে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করে চলেছি। হ্যাঁ, আমি জানি সেই সময় আমি হয়তো নিজের প্রতিষ্ঠা, নিজের এক্সপোজার নিয়ে বেশি ভেবেছি। আমি ভেবেছিলাম যা কিছু অভাব অনটন সমস্যা এসবই তোর মা ঠিক মানিয়ে নেবে, কিন্তু না, ও নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। আমি তো চেষ্টা করেছি বল, আমি তো ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু না, ও তো কিছুই বুঝলো না। এমনকি আমার একমাত্র মেয়েটাকেও আমি কাছে পেলাম না। এতটা ভেঙে পড়ো না বাবা। আমি জানি মা অনেকটা রুক্ষ হয়ে গেছে। সময়ের সাথে সাথে এত ঝড় ঝাপটা একা সামলাতে সামলাতে অনেকটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু তুমি তো জানো ভেতর থেকে মা কতটা নরম। একটা সময় আমারও ভীষণ রাগ হতো, ভীষণ অভিমান হতো তোমার ওপর। যখন তোমাকে খুব বেশি চাইতাম কাছে, পেতাম না। কিন্তু বিশ্বাস করো, আজ তোমার সামনে বসে আমি সমস্ত রাগ ভুলে গেছি। তোমাকে বাবা বলে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আগের মতো। বিশ্বাস করো বাবা, মারও ঠিক একইভাবে সব রাগ, সব অভিমান মুছে যাবে। মাও তোমাকে একদিন ক্ষমা করবে, আমার স্থির বিশ্বাস রয়েছে। তুমি মিলিয়ে নিও। হ্যাঁ মশাই, আমারও বিশ্বাস। আপনি দেখে নেবেন আপনার এতদিনের অপেক্ষা বিফলে যাবে না। কি যেন নাম বললে তোমার? তাপস। তাপস, হ্যাঁ। তোমাদের দুজনকে দেখে আমার কি যে ভালো লাগছে। আচ্ছা, তোমাদের কি খেতে নেই বলো তো? এখানে তো কিছুই নেই। না 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 না, আপনি 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 ব্যস্ত হবেন না। আজকের দিনে আপনার মতো একজন আর্টিস্টের সামনে তার আর্ট গ্যালারিতে বসে মুখোমুখি কথা বলছি, এটাই অনেক বড় পাওনা। আমার কাছে আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল। দেখো তাপস, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক কিছু আসবে, কিন্তু কখনো ভালোবাসার মানুষটির হাত ছেড়ো না। সন্ধ্যের সময় বাড়ি ফিরে যদি নিজের দুঃখ কষ্ট বা নিজের কথা বলার মতো, শেয়ার করার মতো পাশে যদি কাউকে না পাও, সে যে কি কষ্টের, কি দুঃখের। মা, এতগুলো বছর পার হয়ে গেল, পৃথিবী কোথা থেকে কোথায় চলে এসছে, আর তুমি কি করে একই জায়গায় বসে আছো বলো তো? আচ্ছা মা, একটা মানুষ যদি তার সমস্ত ভুল স্বীকার করে, তাহলে তাকে কি ক্ষমা করে দেওয়া উচিত নয়? একই প্রসঙ্গে বারবার কথা আমার ভালো লাগে না শর্মী। এত বছর যে সিদ্ধান্ত বদলায়নি, আজ তা বদলানোর প্রশ্নই আসছে না। আমাকে বিরক্ত করবি না। মা, তুমি বিরক্ত হও আর যাই হোক, আজ আমায় তোমাকে বলতেই হবে, আমি বাবার সঙ্গে দেখা করেছি। আমার মনে হয়েছে প্রয়োজন, তাই করেছি। তুমি তো খবরের কাগজ দেখে দেখে ভেবেই নিয়েছো যে বাবা দিব্যি ভালো আছে। বাস্তবটা কিন্তু তেমন নয় মা, বাবা মোটেও ভালো নেই। নিজের ছবিগুলোকে আঁকড়ে ধরে ভালো থাকার অভিনয় করছে মাত্র। আচ্ছা মা, তুমি নিজেই একবার ভাবো না, যে মানুষটা সারা ভারতবর্ষব্যাপী দাপিয়ে বেড়াতো, সারা ভারতবর্ষে যার ছবির এক্সিবিশন হতো, সে কেন 18টা বছর ধরে আগরতলার বাইরে পা রাখেনি? তার জন্য কি তুমি দায়ী নও মা? তুমি
যেমন আঘাত পেয়েছো, বাবাও তো আঘাত পেয়েছে মা। 10 বছর ধরে নিজের সন্তানের মুখটা পর্যন্ত দেখেনি। আচ্ছা মা, বাবা যখন ফোন করতো মনে আছে? আমাকে কখনো ফোনেও কথা বলতে দাওনি কিন্তু তুমি। এতটাই বাবার থেকে আমাকে আলাদা করে রেখেছিলে। নিজের ভুল বুঝে কেউ যদি ক্ষমা চায়, ভগবানও তো তাকে ক্ষমা করে দেয় মা। তাহলে তুমি কেন দিচ্ছ না? আজ বাবাকে যেমনটা দেখলাম, এতটা অসহায় আমি কাউকে দেখিনি। আমি বাবাকে মনে প্রাণে ক্ষমা করে দিয়েছি মা। তুমি ক্ষমা করবে কি না আমি জানি না, কিন্তু বাবার আজ এই অবস্থা, তার জন্য কি তুমি দায়ী নও? একবার নিজেকে প্রশ্ন করে দেখো। কিন্তু তুমি যে আমাকে এত বছর বাবার থেকে আলাদা করে রেখেছো, তুমি আমার সবকিছু হলেও তোমাকে এই মুহূর্তে ক্ষমা করতে পারবো কিনা আমি ঠিক বলতে পারছি না। তাপস, আমার ভীষণ টেনশন হচ্ছে। আমরা দুজন মিলে এভাবে একটা ডিসিশন নিয়ে নিলাম, কাজটা ঠিক হচ্ছে তো? কেন অকারণ টেনশন করছো বলো তো? আমরা যা ডিসিশন নিয়েছি একদম ঠিক ডিসিশন নিয়েছি। আর আমরা তো অন্যায় কিছু বা খারাপ কিছু করিনি। একবার প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। না না, আমার মনে হচ্ছে কাজটা ভীষণ রিস্কি হয়ে যাচ্ছে। আচ্ছা, এত ভাবনার কি আছে বলো তো? তুমি না সাইকোলজি স্টুডেন্ট? এই তোমার মানুষের মন বোঝার ক্ষমতা? হ্যাঁ, এত কিছু হওয়ার পর আর ভাবনা কিসের? দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট আমার উপর বিশ্বাসটা রেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। শর্মি, তোমার মা এসছেন। মা এসো। এখানে কি ব্যাপার? কিছু তো বুঝতে পারছি না। এই অফিসটাই তো মনে হচ্ছে। চলো তো দেখি। এসো বাবা, এসো। কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে বসো, আগে বসো। আরে আমাদের এখানে এভাবে ডেকে আনার মানে কি? তাই তো, আমিও তো কিছুই বুঝতে পারছি না। সব কাজকর্ম ফেলে এখানে কেন, কি ব্যাপার? কেউ কিছু বলবে কি? বাবা এসো এসো এসো, বসো। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বাবা এসো, পরিচয় করিয়ে দিই সবার সাথে। মেসোমশাই, মাসিমা, ইনি আমার বাবা, প্রখ্যাত চিত্রশিল্পী রমেন মিত্র। আরে তাই তো বলি, চেহারাটা ভীষণ চেনা চেনা লাগছে। মশাই, আপনার নাম কে না জানে? আচ্ছা, সবাই যখন এসে গেছে তাহলে আসল কাজটা সেরে ফেলা যাক। মা এই নাও। মা আজ আর না করো না প্লিজ।
অনেক শাস্তি দিয়েছো বাবাকে। মা আজ আর না করো না, প্লিজ প্লিজ মা। দিদি, কেন দেরি করছেন? শুভক্ষণ বারবার আসে না। আপনার এই চোখের জলে এতদিনের মান অভিমান সব ধুয়ে যাবে। আসুন আসুন, একটা নতুন অধ্যায় শুরু হোক। আসুন আসুন। ওঠে দোলে সেই সুরে বাজে নিন মেসোমশাই। মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি, ভালোবাসি 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 এই সুরে এবার তাহলে একটা গ্রুপ ছবি হয়ে যাক। হ্যাঁ, বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি